সকালবেলা মোটামুটি হাঁটার একটা অভ্যাস হয়েছে। হোটেল থেকে 5 থেকে 6 কিলোমিটার হেঁটে এখন আমি উপস্থিত হয়েছি মোহনার এখানে। এই জায়গাটা সমুদ্রের এসে এই জায়গাটাকে বলছে মোহনা। এখানে দেখবেন ফিশিং হারবার রয়েছে সব। আজ কাল থেকে বন্ধ হয়ে গেছে, যদিও বড় বড় ফেরি, বড় বড় মাছের আড়ত রয়েছে এখানে। ওই যে শেডওয়ালা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো। এখান থেকে মানে এন্টায়ার এই রাস্তাটা 5 থেকে 6 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার। এই টোটাল যেটা হচ্ছে সি বিচ ওল্ড দীঘার জন্য। তো সামনে একটু গিয়ে দেখি কি দেখাচ্ছে। এখানে মোটামুটি বিপণী সাজিয়ে সব বসেছে। এখানে ব্রেকফাস্টের জন্য সমস্ত আইটেম তৈরি হচ্ছে। এরা এখানে ব্যবসা করছে এবং যারা হোটেলে থাকে তারা হেঁটে, যাদের মর্নিং ওয়াকের অভ্যাস রয়েছে বা এখানে অনেকে থাকে রয়েছে, তারা সেখানে ভিড়টা এখন ম্যাক্সিমাম দেখছি। একটু এগিয়ে যাই। সূর্য এখন অনেকটাই, 6:25 সকালবেলা। আবার ব্যাক করতে হবে। রাস্তাটা খুব চ্যালেঞ্জিং। পারবা নাকি? পারবা? হ্যাঁ, ভয় লাগে, আবার ব্যথা করবো নাকি? খুব চ্যালেঞ্জিং। ইয়েতে সমুদ্রের জলে ভিজে গেছে, যার ফলে পথটা খুবই পিচ্ছল। এই জায়গাটা আবার ভালো, একদম এন্ড পর্যন্ত যাব। সূর্য এখন অনেকটাই উঠে গেছে মাথার উপরে। ওই যে দূরে হোয়াইট বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমি এসেছি। এরপরে আর কোনো বিচ নেই, লোকালিটি। এই জায়গাটাকে বলছে মোহনা, দীঘার মোহনা। এই দিক দিয়ে আর নামবো না, কারণ দেরি হয়ে যাবে। আজকে আবার ফেরার ডেট আছে। এটা এন্ড পর্যন্ত যাব, তারপরে ব্যাক করবো। আগেও একবার এসেছি। আজকে মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম। রাত্রিবেলা পৌঁছাবো বলে আজকে ইভিনিং ওয়াকটা হবে না। যারা ডেলি হাঁটে তাদের একদিন যদি হাঁটা বন্ধ থাকে, মনে হয় যে অনেকটা একদিন উপোস করার মতো কেস, খাওয়া বন্ধের মতো। আমার কালকে তবে দীঘায় এসে আমার ভালো হাঁটা হয়েছে। যেরকমভাবে হাঁটি অ্যাকচুয়ালি সেরকমভাবে হয়নি,
গাড়ি নিয়ে তো আর সেভাবে সম্ভব নয়। जाएगा कि तुम्हें गाना मजाक ही करे। মোহন এসে গান করে তো বলা আর ওইদিকে আর যাবো না। चलो आगे चलो। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে সেই আগুনে জ্বলি আরে কেউ গেছে এগুলা গেছে নিয়ে যাবো আগুনে জ্বলি আজ আমি আমার খেয়ে নিয়ে যা Excuse me. যখন জোয়ার আসে হয়তো পাথরগুলো ডুবে যায়, এই জন্য জলে পিচ্ছিল হয়ে রয়েছে। স্যান্ডেল পরে এলে খুব সাবধান, কি পা ফসকে যাওয়ার বা পা ভেঙে যাওয়ার চান্স থাকে। মোটামুটি সকালবেলা মোহনা দর্শন হয়ে গেল, আর আস্তে আস্তে ব্যাক করার পালা। এবার ইন্টার রাস্তাটা হেঁটে যাব, 5 কিলোমিটার 6 কিলোমিটার হয়তো হবে, এবং একটা রিডিং করে তো এটা স্পিড নিয়ে যাব। দেখুন জল দীঘা এমনি খাড়ি, তার মধ্যে এই জায়গাটায় জল দিয়ে ঢুকছে। আর ওখানে ফিশিং হারবার। কালকে যে লোকাল সাইট সিং করেছিলাম যে টোটোটা ধরে, সেই টোটো দাদাই বললো যে কালকে পর্যন্ত মার্কেট খোলা ছিল, আজকে বন্ধ, আবার আষাঢ় মাসে আবার এই মার্কেট খুলবে। দু সাইডে বোল্ডার প্লাস রেক্ট্যাঙ্গেল শেপের চাইগুলো রয়েছে। এটাকে বানানো হয়েছে পাথর, লোহা, সিমেন্ট সব মিলিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যেটা ডাইরেক্ট মোহনা দেখতে যাবে। আবার সেই চ্যালেঞ্জিং রাস্তাটা আসছি, এবার এখান থেকে নেমে চলে যাব। খুব রিস্ক। যদি একবার এবার এই জায়গাটা স্টেপ নেব, এই জায়গাটা না গিয়ে এটা ধরে আমি এই জায়গাটা নেমে গেলাম। নেমে গেলাম। গুড বাই মোহনা।
এখানে মোটামুটি আমাদের ওদিকে এখনও ওঠেনি, যখন বেরিয়েছিলাম যদিও এখনও বসে গেছে হয়তো বাজার। এখানে মোটামুটি খাবার পয়সা নিয়ে সব বসে গেছে, বিজনেস করছে। তবে এখানে একটা ফেভারিট জিনিস দেখলাম, সে মুড়ি আর ঘুগনি। লোকে খায়, ঠিক আছে, তৃপ্তি করে খায়, আমার খুব একটা ভালো লাগে না। মুড়ি ঘুগনি, ঘুগনির সাথে লুচি দিয়ে খাবো, ঘুগনির সাথে পরোটা দিয়ে খাবো, বা খুব বড় জেলে ঘুগনির সাথে কচুরি দিয়ে খাবো, ঘুগনির সাথে মুড়ি। যদিও এক একটা ডিস্ট্রিক্টে একরকম, তবে বাঁকুড়া, বীরভূম এবং বিশেষ করে ওই হুগলি, আরামবাগ ফারামবাগেও আমি দেখেছি। এবং ওরা যে মুড়িটাও খায়। আবার আরামবাগে আমি বিএডের ফাইনাল এক্সাম দিতে গিয়ে দেখেছিলাম আরামবাগ নেতাজি ইউনিভার্সিটি যেটা আছে আরামবাগে, সেখানে আমাদের বিএডের পরীক্ষা পড়েছিল, সেখানে কয়েকদিন গিয়ে থাকতে হয়েছিল। সেখানে আবার দেখছি রাত্রিবেলা মুড়ির সাথে চপটা তো আমরা কী করি, ডাইরেক্ট মুড়ি দিয়ে ওখানে যারা দিচ্ছে মুড়ি সামান্য একটু বাদাম দিয়ে দিচ্ছে, চপটাকে ছিঁড়ে মানে অনেকটা কিমা টাইপের, চপের কিমা ওইরকম করে দিচ্ছে মুড়ির সাথে, এবং লোকে তৃপ্তি অনুযায়ী তৃপ্তি ভরে খাচ্ছে। আবার ছোলাও দিচ্ছে, সেদ্ধ ছোলা, ভাজা ছোলা মুড়ি দিয়ে খাচ্ছে। সব কেমন যেন লাগে ওই খাবারগুলো। নর্মাল ঠিক আছে, ছোলা খাবো সকালবেলা খালি পেটে, সেদ্ধ ছোলা, যদি চানাচুর দিয়ে অনেকে খায়, চানাচুর দিয়ে খাওয়াটা খুব একটা ভালো না। এই দেখুন এই আড়তগুলো, আচ্ছা ফিশিং হারবারগুলো, এইগুলো এখন সব বন্ধ, কাল থেকে বন্ধ হয়েছে আর কি। আমি এখন যাব অত দূরে, ওই দেখা যাচ্ছে, অত দূর যাবো হেঁটে এসছি, হেঁটে যাব। হোটেলে ঢোকার আগে একটু চা খেয়ে নেবো, আবার রুমেও গিয়ে চা করবো। আমার হোটেলের যেটা এমনি পরিষেবা ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার বাজে লেগেছে। সেই জিনিসটা হচ্ছে যে প্রথম দিন এসেই তো চান করিনি, কারণ ওই সময় তো চান করা যায় না। সমুদ্র দর্শন দর্শন করতে করতে মোটামুটি বিকেল থেকে সন্ধে হয়ে গেছে, এসে জল পাইনি। লোকে এমন চান করেছে যে জলই পাওয়া যায়নি। তারপরে সে বলতে সেই 1.5 ঘন্টা বাদে জল পেলাম, এই একটা বাজে লেগেছে। আর দ্বিতীয়টা লেগেছে যে 3-4টে জিনিস বাজে লেগেছে। দ্বিতীয়টা যেটা লেগেছে, আমার হোটেলটার নাম হচ্ছে রয়্যাল সানভিউ। দ্বিতীয়টা যেটা লেগেছে সেটা হচ্ছে যে অ্যাডভান্স দিয়ে এসেছি। ভারতবর্ষের অনেক জায়গায় আমি গেছি, বেরোনোর সময় হোটেলের বাকি পেমেন্টটুকুনি করে দিতে হবে, সাথে যদি খাওয়ার বিল। এরা কি করেছে, বলছে যে টোটাল পেমেন্টটাই আমার করে দিতে, আমার 2 দিনের যেহেতু আছে টোটাল পেমেন্টটাই করে দিতে হবে। সে টোটাল পেমেন্টটা করে দিয়েছি, 800 দুগুণে 3600 টাকা করে দিয়েছি। বাকি সময়টা বলছি যখন আজকে যেমন বেরোবো 10টার সময় চেক আউট টাইম, চেক ইন 11টায়, চেক আউট 10টায়, যখন বেরোবো তখন ওই যে খাবারের অর্ডার দিয়েছিলাম বা কালকে লাঞ্চ করেছিলাম, আর ম্যাক্সিমাম বাইরেই করেছি, কালকে লাঞ্চ করেছিলাম, তা আগের দিন চা কফির অর্ডার দিয়েছিলাম, সেগুলো অ্যাড হবে। যেমন আজকেও চা কফির অর্ডার দেবো, সেগুলো অ্যাড হয়ে ফুডের বিলটা ওই সময় পেমেন্ট করে বেরোতে হবে। এটা গেল সেকেন্ড। থার্ড সেটা হচ্ছে যে প্রত্যেকটা রুমের মধ্যে লিখে দিয়েছে আপনাকে 10:30টার মধ্যে ঢুকতে হবে। এটা হোটেল না হোস্টেল বোঝা গেল না। 10:30টার সময় ঢুকতে হবে মানে 10:30 হোক, 11টা হোক, 12টা হোক, কেউ যদি রাত্রিবেলা ওই হোটেলে আসে তার জন্য কি তাকে হোটেলে এন্ট্রি করতে দেবে না? ফার্স্ট টাইম যখন আসছে কেউ রাত্রিবেলা, ধরুন বাসে এলো বা ট্রেনে এলো, ট্রেন লেট করলো, তার জন্য কি তাকে কেউ এন্ট্রি করতে দেবে না? অদ্ভুত নিয়ম। 10:30টার মধ্যে আপনাকে ঢুকতে হবে, নয়তো
সমস্ত মানে ওরা ক্লোজ করে দেবে। এই সিস্টেমটা আমার খুব বাজে লেগেছে। যাই হোক, এই জিনিসগুলো রেকটিফিকেশন করা দরকার, নয়তো আস্তে আস্তে গেস্টের সংখ্যা কমতে থাকবে। আমি আবার হাঁটা শুরু করেছি, মোটামুটি আপনাদের সাথে গল্প করতে করতে হাঁটছি। সূর্য এখন মেঘের কোলে চলে গেছে, পুরোটাই ঢেকে গেছে। বিকেল না সকাল বোঝা যাচ্ছে না, ওই রকমই একটা। যাই হোক, এই টোটাল এন্টায়ার জায়গাটা এখন মোহনা পর্যন্ত, এই জায়গাটা এখন পুরো বিচ। এই বিচেই এখন চান হয়, মানে অনেকটাই পিছিয়ে গেছে। ওল্ড দীঘায় যে বিচগুলো আমরা চিন্তা করতাম না, আগে যে বিচগুলোতে আমরা চান করেছি সেগুলো এখন আর চান করার যোগ্য নয়, সেগুলো অনেকটা পিছিয়ে গেছে। যদিও ওল্ড দীঘায় অনেক বসার জায়গা হয়েছে, সুন্দর সুন্দর বসার জায়গা হয়েছে, এবং খাওয়া দাওয়ারও যে জায়গা খুব সুন্দর হয়েছে। মাছ ভাজা, কালকে যেমন মাছ ভাজা খাওয়া হয়েছে, মাছ ভাজা 40 টাকা, 50 টাকা, 100 টাকা করে এরকম রেট। ফুল প্লেট, হাফ প্লেট 50 টাকা। তারপরে ওই ভেটকি মাছের ফিলে কাটা রয়েছে, সেই ফিলে দিয়ে ভেটকি মাছ ফ্রাই করে দিল, এক একটা 50 টাকা করে নিল। যাই হোক, সেই ভেটকি আর চিত্তবাবুর ভেটকির মধ্যে একটা পার্থক্য আছে। চিত্তবাবু যে হোটেলে, যে ডেকার্স লেনের যে চিত্তবাবুর হোটেল আছে, সেখানেও ভেটকি খেয়েছি। সেই ভেটকি ভাই এই ইয়াটা অরিজিনাল ভেটকির জায়গা থেকে অনেক ভালো। সেই ভেটকি মাছ, যদি এক একটা ভেটকির দাম, মানে স্পেশাল ভেটকি ফ্রাই যেগুলো আছে সেগুলোর দাম 110 টাকা, এটা 50 টাকার ওরা একটা ফিলে ভাজা করে দিচ্ছে, জাস্ট নর্মাল বেসন দিয়ে মিশিয়ে ভাজা করে দিচ্ছে ফিলেটাকে। আর মাছটা কতদিনের পুরনো জানি না। যাই হোক, অনেকের খেতে প্রবলেম হয়, মানে পেটের প্রবলেম হয় খেয়ে। অ্যাজ সাচ এখনও পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি আমার। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম, গল্প করতে করতে। যে যার মতো ছোটো ছোটো গাড়ি করে খাবার নিয়েছে এখানে বিচের মধ্যে। তো মোহনার দিকে অনেক জনসংখ্যা দেখলাম, আমাদের ওইদিকে যাচ্ছি এখন, অতটা ওঠেনি। তবে আজকে এন্টায়ার মর্নিংয়ে এই হাঁটার অভিজ্ঞতাটা খুব সুন্দর লাগলো। মানে এত সুন্দর একটা মর্নিং কাটালাম। ফ্যামিলি নিয়ে এলে এই মর্নিংটা, এই হাঁটাটা হতো না হয়তো আর এইরকম ভালো, কারণ ছেলে তো খুবই ছোট, কিছুক্ষণ হাঁটলেই এমনি দৌড়াতে থাকে, সবসময় দৌড়াতে থাকে। ওকে হাঁটতে বললেও দৌড়াতে থাকে, কিন্তু যখন অরিজিনাল হাঁটার টাইম হয় তখন বলে বাবা কোলে নাও, হাঁটতে পারছি না। মিসেসও অতটা বেশি হাঁটে না, যতটা হাঁটলো হাঁটার মতো করে যে হাঁটা সেটা হাঁটে না। মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক সমস্ত খুব একটা করে না, যদিও ওর বডি আমার থেকে অনেক ফিট। ও যোগাতে, মানে যোগা করতে দিলে যে কোনো যোগাই ওর পক্ষে খুব ইজি, আমি সেটা পারি না। আমার হয়তো সমস্যা আছে, হয়তো না আছেই। হাঁটতে 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 দেখুন এই জায়গাগুলো এখন আমাদের চানের জায়গা, মানে যারা ওল্ড দীঘায় চান করবে। আর আশেপাশে দেখুন হোটেল নেই, কতটা পিছিয়ে এসছে মোহনার দিকে। আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই, সব নিজস্ব বাড়ি। যে হাঁটাটা ভালো হলো, প্রায় 8 কিলোমিটার, কি 8 কিলোমিটারই হবে, এর বেশি হবে না। ভালোই লাগলো, বা 3-6 কিলোমিটার হতে পারে। ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, ওপরে রাস্তা ভালো। আমি ওপর দিয়ে না গিয়ে আমি বীজ ধরে হাঁটছি। একটু সমুদ্রের দিকে যাই, বীজ ধরে হাঁটি। এইসব যারা যারা গেছিলো তারা সব ব্যাক করছে,
মোহনার দিক থেকে। এখন সমস্ত বাসগুলো যাচ্ছে উপর দিয়ে, বাস, অটো। রাস্তা খুব সুন্দর এখানে করেছে। আর একটু বিচের মধ্যে দিয়ে হাঁটছি, সামনে বাঁ দিকে সমুদ্রকে সাক্ষী রেখে। অনেকটাই হেঁটে চলে এসেছি, প্রায় না, আরও 1-2 কিলোমিটার আছে। বিশ্বজিতের হেমন্তর গলা একটা গান খুব মনে পড়ছে, যদি ওটা ইভিনিংয়ে ইয়ে ছিল, অ্যাম্বিয়েন্স ছিল। এই বালুকা বেলায় আমি দেখেছি, একটু সে নাম আমি লিখেছি, আজ সাগরের ঢেউ দিয়ে তারি যেন মিছে রবে না। এই বালুকা বেলায় আমি দেখেছি, আর একটু সে নাম আমি লিখেছি, আজ সাগরের ঢেউ দিয়ে তারি যেন মিছে রবে না। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো যে শান্ত সে, কখনো যে অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। এই সাগরের কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে, কখনো অশান্ত সে, আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। যাই হোক, গানটা আমার অনেক দিন পরে গাইলাম, অতটা খেয়ালে কিছুটা ওয়ার্ড মিস্টেক আছে, তার জন্য দুঃখিত। আমার মনে হলো এই গানটা এই সময় পারফেক্ট, সেই জন্য একটু দুকলি গেয়ে নিলাম। খুব সুন্দর জার্নিটা হচ্ছে, হাঁটাটা। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর হেলথ। যখন জগিং করতে করতে আসছে দূরে, হ্যাবিটটা ভুলে দিই। মোটামুটি প্রায় এসেই গেছি। এখান থেকে মোহনা পর্যন্ত এন্টায়ার বিচটা চান হয় ওল্ড দীঘাতে। দেখ, আজকে সকালটা খুব ভালো এক্সারসাইজ হলো। সূর্যের আলোটাও অতটা তেজ নয়, সূর্য যদিও অনেকটা উপরে উঠে গেছে, কিন্তু মেঘের আড়ালে আটকে আছে। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে।
ভালোই লাগে ছুটির দিনগুলো এরকমভাবে যদি কোথাও ঘুরে আসা যায়। সবথেকে বড় কথা হচ্ছে সময় বার করা, তার সাথে অর্থ, এই দুটো যদি মোটামুটি মিলে যায় তাহলেই একটা ট্যুর সাকসেসফুল হয়। দীঘা বাঙালির কাছে একটা ক্রেজ এখনও। আমি ছোটোবেলায়, আমার 49 বছর বয়স হতে চললো, সেই ছোটোবেলাও দেখেছি সেই ক্রেজটা। সেই ছোটোবেলায় যদিও বাবা মার সাথে কোনো দিনও আসিনি, রিলেটিভদের সাথে এসেছি, বন্ধুবান্ধবদের সাথেও এসেছি। সেই ক্রেজটা তখন অবশ্য বলেছি ঘাটটা অনেক সামনে ছিল, এখন অনেক পিছনে স্নান করার ঘাট। তখন একরকম ক্রেজ ছিল, এখন ফ্যামিলি নিয়ে আসা একরকম। কিন্তু দীঘার মাহাত্ম্য কিন্তু এক ফোঁটাও কমেনি। আর উইকেন্ডে বিশেষ করে শনি রবি, আর সরকারি চাকুরিদের বিশেষ করে শুক্রবার দিনটা যদি ছুটি থাকে কোনো কারণে, শনিবার দিন তো এমনি ক্লোজ থাকে, আর রোববার দিন ছুটি থাকে, এই শুক্র শনি রবি ব্যাস একটা দীঘা প্রোগ্রাম। তবে অনেকের গাড়িতে সমস্যা হয় না, তাদের পক্ষে অনেকটা সুবিধা। বা নিজস্ব গাড়ি থাকলে নিয়ে বেরিয়ে চলে এলাম, হোটেল বুক করলাম, গাড়িতে পার্ক করলাম, দীঘায় স্নান করলাম, এনজয় করলাম, ফিশ বিভিন্ন সামুদ্রিক ফিশ খেলাম, আবার ব্যাক করলাম। এই যে ছোট ছোট ট্যুর, মন্দারমণিও হয়েছে। তা মন্দারমণি জায়গা ভালো, ঠিক আছে, কিন্তু আমার মন্দারমণিতে থেকে আমার দীঘাটাকে বেশি ভালো লাগে। কারণ মন্দারমণি সমুদ্রের সেরকম ঢেউ নেই যেটা দীঘায় রয়েছে। মন্দারমণি কাপলদের জন্য বেস্ট। ওখানে যাদের গোয়া, বম্বে এই সমস্ত জায়গায় যারা ট্যুর করতে পারে না অর্থনৈতিক সাচ্ছলের অভাবে, তাদের ক্ষেত্রে মন্দারমণি বেস্ট হনিমুন স্পট হিসাবে। হাঁটতে হাঁটতে দেখুন, গল্প করতে কতটা চলে এলাম, প্রায় চলে এসেছি। এবং এন্ডে গিয়ে আমি ভিডিওটা শেষ করব। এর ওপর দিয়ে সমুদ্র সমানে পিছিয়েই যাচ্ছে, আবার এগোবে পিছবে এই করে তার সাইকেল চলতেই থাকবে। যাকে এই হাঁটাটা সকালবেলা, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে হাঁটাটা যে কতটা বাড়তি অক্সিজেন যোগান দেবে শরীরে। যাদের হাঁটুর সমস্যা আছে তাদের তো একটু সমস্যা হবে, তাহলেও লিমিটেশনের মধ্যে থেকে ওয়াকিংটা দরকার। হাঁটার বিকল্প কিছু নেই। হাঁটা, আর যারা যদি সাঁতার কাটতে পারে, সুইমিং, এই দুটো এক্সারসাইজ হচ্ছে বেস্ট। হার্ট, লিভার, কিডনি সব ঠিক থাকে। তবে বয়স্ক লোকেদের পক্ষে এতটা হাঁটাটা খুবই ডিফিকাল্ট। আমার মার ক্ষেত্রে যেটা দেখেছি, আমার মার হাঁটুর সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা। এমনি ঘরে এদিক ওদিক কাজ করছে, ওপর নিচ করছে, সব ঠিক আছে, কিন্তু বাইরে বেরোলে একটা জড়তা তৈরি হয়। তবে একজন রিলেটিভ সার্কেলে একজন
ম্যাগনেসিয়াম সালফাইডের যে পাউডারটা পাওয়া যায়, সে পাউডার টা বলেছে গরম জলের মধ্যে সে পাউডারটা 1 চামচ দিয়ে পাউডারটাকে গুলে এবার একটা কাপড় দিয়ে জলটাকে ইয়ে করে মানে চেপে সে গরম জায়গাটা, যে জায়গাটা সমস্যা পায় সেই জায়গাটা লাগাতে, তাহলে বলছে যে অনেকটাই ভালো থাকবে। দেখা যাক, এখন সেটা করছে। এখন কতটা ভালো থাকে না থাকে সেটা পেশেন্টই বলতে পারবে। এই নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকাটা না হয়তো ওই যে মাঝিদের নৌকার পাশে জাল রয়েছে, যখন জোয়ারের সময় হয়তো নামে, এখন তুলে দিয়েছে। সমুদ্র অনেক পিছিয়ে গেছে। মোটামুটি আমরা এগিয়ে এলাম, আমি অনেকটাই সেই ওইখানে ছিলাম, এই অত দূরে ছিলাম, ওখান থেকে হেঁটে 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 মোহনা ওটা হেঁটে 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 প্রায় আমার হোটেল অবশ্যই অনেকটাই দূর, এখান থেকে আরও 1-1.5 কিলোমিটার। এই জায়গাটায় কালকে দাপিয়ে চান করেছি, ফটোও তুলেছি, এবং ফটো বিলটিও ভালো দিয়েছে, সমানে ফটো তুলে গেছে। প্রথমে বুঝতে পারিনি, তারপরে এত লম্বা লম্বা সব ফটো দিয়েছে, সে প্রিন্ট আউট, সেটাকে আবার ল্যামিনেশন করে রাখতে হবে, চানের সব ফটো। বিলটাও ভালো ধরিয়েছে, 1320 টাকা প্রিন্ট আউট, আর 30 টাকা নিয়েছে হোয়াটসঅ্যাপে ছাড়ার জন্য। সেই হোয়াটসঅ্যাপে যে সাইজ যেটা হয়েছে, আমার মিসেসের হোয়াটসঅ্যাপ তো মানে মিসেসের ফোন তো প্রায় হ্যাং হয়ে গেছে। যাই হোক, যে কতগুলো ফটো পেয়েছি সব ফেসবুকে কালকে দিয়ে দিয়েছি, 33টার মতো মনে হয় ফটো দিয়েছি। আস্তে আস্তে আবার মেঘের আড়াল থেকে সূর্যের দেখা মিলছে, খুব সুন্দর লাগছে আকাশটা, মনে হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। এখন বাজে 6:58, প্রায় 7টা। তার মানে এই এন্টার গ্রাউন্ডটা এখন এন্টার ব্রিজটা এখন স্নানের জন্য ওল্ড দীঘায় অনেকে নেমেছে, দেখলাম অনেকে চান করছে। তাই আজকে আমি চান করবো না, কালকে প্রচুর চান করেছি, আজকে এগুলো জলে ভিজিয়ে ক্যারি করে নিয়ে যেতে অসুবিধা হবে। আবার আসবো একদিন, আবার স্নান করবো, দীঘা তো সামনেই আছে, নিশ্চয়ই আসবো, শরীর ঠিক থাকলে বারবার আসবো, বেশি বেশি করে আসবো, বেশি দিন করে আসবো। হঠাৎ করে প্রোগ্রাম হলো, হঠাৎ করে দুদিনের মধ্যে, তাও 9টার বদলে 1:05 ঢুকেছি, 1:50 ঢুকেছি, তাও নিউ দীঘা স্টেশনে। অনেক জায়গায় ঘুরেছি, মেঘালয় ঘুরেছি, আসাম ঘুরেছি, সিকিম ঘুরেছি, দার্জিলিং গেছি, পুরী গেছি, কিন্তু মানে ওই বলে না যে হঠাৎ করে
উঠলো ভাই তো কটক যাই। দীঘা সেই ক্ষেত্রে বেস্ট। হঠাৎ মনে হলো মনটা ভালো লাগছে না, উইদাউট প্ল্যানিং ফটাফট ফোনে বুকিং, গাড়ি থাকলে নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। আর নয়তো আমি এই যে রুটটা, যদিও এটা আবিষ্কৃত রুট, প্রচুর অনেক আগেই লোকজন যাচ্ছে, এই রুটটা আমি ফার্স্ট টাইম গেলাম। খুব হেক্টিক, মানে 3টে ট্রেন, 200 কত কিলোমিটার বৈদ্যবাটি থেকে, সে 3টে ট্রেন বৈদ্যবাটি থেকে হাওড়া থেকে পাঁশকুড়া বা মেচেদা থেকেও ছাড়ে। মেচেদার ট্রেনটা অনেকটা সকালে, মেচেদা হচ্ছে পাঁশকুড়ার কয়েকটা স্টেশন আগে। হাওড়া থেকে পাঁশকুড়া থেকে দীঘা। তবে 11টার যে ট্রেনটা আমরা ধরেছি সেই ট্রেনটা 11টার সময় কয়েকদিন ধরে ছাড়ছে। এটা স্পেশাল ট্রেন, এটা প্রত্যেকবার ছাড়বে কিনা জানি না, এটা দেখে নেবেন। সাধারণত 8টার সময়, 8টা সাড়ে 8টার সময় একটা ট্রেন দেয়, তারপরে ট্রেনটা হচ্ছে 4টে কততে, এখানে ঢোকায় 6টা 7টা এই সময়। তবে একটা অভিজ্ঞতা হলো, সূর্য উঠে গেছে। একটা অভিজ্ঞতা যেটা হলো সেটা হচ্ছে যে রিজার্ভেশনের ট্রেনের থেকে লোকাল ট্রেন বেঁচে থাকুক। 11টার সময় ট্রেনটার টাইমিং, আর 1:50-এ ঢোকার কথা। অভিজ্ঞতা থেকে বলছি, 11:30টার সময় ট্রেন ছেড়েছে, ঢুকেছে কিন্তু 1:52-তে। বেঁচে থাকুক লোকাল ট্রেন। তবে ইদানিং হাওড়ায় যে সমস্যাটা হচ্ছে, বিশেষ করে রাত্রিবেলার দিকটায় খুব সমস্যা হচ্ছে। এটা রেলওয়ে অথরিটিকে বলবো, এই সমস্যার থেকে আপনারা মুক্তি দিন সাধারণ যাত্রীদের। সেই হাওড়ায় ঢোকাতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কোনো মা বাপ নেই। খড়গপুর থেকে আমার সাথে ইনসিডেন্টটা হয়েছে, আমরা একটা বিয়ে অ্যাটেন্ড করে খড়গপুর থেকে ফিরছি ধৌলি ধরে। ধৌলিটা শালিমার পর্যন্ত শালিমার পর্যন্ত তো গেলই না, আন্দুলে থামিয়ে দিল। আন্দুল থেকে বিরক্তি হয়ে নেমে লোকাল ট্রেন ধরলাম। তখন বাজে প্রায় রাত্রি 8:25। ট্রেনটা ধরলাম হাওড়ার উদ্দেশ্যে। সে হাওড়ায় ট্রেনটা ঢোকালো, আন্দুল থেকে কয়েকটা স্টেশন পরই হাওড়ায় ট্রেনটা ঢোকালো। মানে আন্দুল পর্যন্ত আসতে মিনিমাম 15-20 মিনিট, লোকাল ট্রেনে 20-25 মিনিট, 20 মিনিট ম্যাক্সিমাম, 25 মিনিটও লাগে না হয়তো। ট্রেনটা ঢোকালো 10:15। এইটা ভাবলো না যে যারা এই ট্রেনটা করে দূরে থেকে আসছে তারা কিভাবে ব্যাক করবে বাড়িতে, এটা ভাবলো না এরা। যাই হোক, এটা খুব বাজে হচ্ছে জিনিসটা। এটা আমি মাননীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকেও বলবো, আমার এই লাইভের মাধ্যমে ব্যাপারটা যেন একটু দৃষ্টিগোচর হয়, এবং ব্যাপারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন এই ব্যাপারটা একটা সলিউশন হয়। যাই হোক, এন্টার রাস্তাটা হাঁটাটাও খুব ভালো হলো, সূর্যের তেজ এসে গেছে। যাই হোক, আমার হাঁটাও সমাপ্তি, সূর্যের তেজ এখন এসে গেছে। এখন আস্তে আস্তে হোটেলের দিকে ফিরবো। এখানে একটা বসার সুন্দর বন্দোবস্ত আছে, যদিও বসিনি আগের দিন। লাইভটা শেষ করলাম।